বিদ্বেষ স্টোরি হাউস। রাতে একা শোনার সাহস আছে তো? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিথি স্টোরি হাউস। আজকেরও চলে এসেছি একটা সত্যিকারের ভৌতিক ঘটনা নিয়ে। তো আজকের ঘটনার নাম মরা নদী। এই ঘটনাটা একটা সাবস্ক্রাইবার আমাকে লিখে পাঠিয়েছে, এটা আপনাদের কাছে শেয়ার করছি। তো ঘটনাটা পুরোটাই আপনারা শুনবেন এবং আপনারাই বিচার করুন ঘটনাটা কতটা ভয়ানক। তো বেশি কথা না বলে গল্পের দিকে যাওয়া যাক। তার আগে বলে রাখা ভালো, আপনারা যারা যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে সবার আগে নতুন সত্যি ভূতের গল্প আপনাদের কাছে পৌঁছে যায়। বিরামপুর বাজারের ঠিক পাশে দিয়ে বয়ে গেছে নদীটি। পানিতে ভরা এই নদীটির নাম মরা নদী। কে কেন রেখেছিল কে জানে। চাঁদের সবটা জ্যোৎস্না যেন নদীতে এসে প্রতিফলিত হচ্ছে। রাতের বেলা কি সুন্দর না লাগছে নদীটাকে। মুগ্ধ দৃষ্টিতে রহিম তাকিয়ে আছে নদীটার দিকে। এত সুন্দর নদী সে এর আগে কখনো দেখেনি, দেখবেই বা কী করে। সে থাকে শহরে, আর শহরের নদী মানেই আবর্জনা স্তূপ। রহিম যাচ্ছে তার মামা শ্বশুর বাড়ি। শ্বশুর যে এত প্রকার হয় এটা সে বিয়ের আগে জানতো না। মামা শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, শ্বশুরের শ্বশুর, আরও কত কি। রহিমের বিয়ে হয়েছে 2 মাস হলো। তার স্ত্রী শিল্পা 3 দিন আগে তার মামার বাড়ি চলে এসেছে। অফিসের কাজের জন্য আটকে গিয়েছিল রহিম, তাই আসছে যাচ্ছে সেখানে। রাত খুব একটা বেশি হয়নি, কিন্তু আশেপাশে মানুষ কই। অবশ্য গ্রামের 9টা মানেই অনেক রাত। রহিম তার মামা শ্বশুর বাড়িতে সঠিক ঠিকানা জানে না, শুধু মনে আছে মরা নদীটার পাশে আছে। পকেট থেকে মোবাইলটা বের করে শিল্পাকে কল দিল সে। হ্যালো শিল্পা, কেমন আছো? ভালো। আমি তো তোমার গ্রামে চলে এসেছি, মরা নদীর পাশে দাঁড়িয়ে আছি। বলো কি, এত রাতে তুমি আক্কেলে এলে? গ্রামে এত রাতে গাড়ি ঘোড়া পাবে কোথায়? গাড়ি দিয়ে কি হবে, এখানে ভ্যান গাড়ি চলে। মরা নদীর ওপারেই মামার বাড়ি। গ্রামের নাম কাঞ্চনপুর। ভ্যানে করে আসতে 8 ঘন্টা লাগে, কিন্তু শুনেছি রাতে ভ্যান চলে না। আচ্ছা দাঁড়াও, মামাকে পাঠাই। দূর, এতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো না কি? মামাকে পাঠাতে হবে না, আমি একাই ব্যবস্থা করে চলে যাচ্ছি। এখন রাখি। কলটা কেটে গিয়ে ওদিকে তাকিয়ে লাগলো রাহুল। গাড়ি তো দূরের কথা, একটা মানুষের চিহ্ন নাই। কয়েকটা দোকান দেখা যাচ্ছে বন্ধ। রহিম কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ভাবলো, কাঞ্চনপুর যদি মরা নদীর ওপারে হয় তাহলে গাড়ি লাগবে কেন? নৌকা দিয়ে তো যেতে পাওয়া যায়। এত সুন্দর নদী দিয়ে জ্যোৎস্না রাতে যাওয়ার বেশ উপভোগ হবে। এই সামনে ঘাটে কয়েকটা নৌকা বাঁধা দেখা যাচ্ছে, এখানে গিয়ে দেখা যাক কেউ আছে কিনা। রহিম নৌকাগুলোর কাছে গেল। নৌকাগুলোকে এক দর্শকের কাউকে দেখা মিলল না। 2 বার তাকাতেই দেখলো লুঙ্গি পরা একটা লোক একটা নৌকোয় শুয়ে আছে। গায়ে একটা স্যান্ডো গেঞ্জি, মুখে গামছা দিয়ে ঢাকা। রহিম লোকটাকে উদ্দেশ্য করে বলল, ওই যে ভাই, শুনছো, কাঞ্চনপুর যাবেন? প্রথম কয়েকটা ডাকে লোকটা সাড়া দিল না। বেশ কয়েকবার ডাকার পর লোকটা উঠে বসল। চোখ কজলাতে কজলাতে বেশ কণ্ঠস্বরে বলল, ধুর, মরা ঘুমাইছি, শান্তি নাই। এত রাইতে মরতে কই যাইবেন? রহিম কিছুটা ঘাবড়ে উত্তর দেয়, ইয়ে মানে কাঞ্চনপুর যাব, এক আত্মীয়দের বাড়িতে। লোকটা উত্তর দেয়, ধুর মরা, রাইতে মরা নদীর নৌকা চালাইবে নিষেধ, জানেন ভয় আছে সবার। আপনার ভ্যান নিয়ে সড়ক দিয়ে যান। রহিম বলল, এত রাতে গাড়ি তো চলে না। লোকটা আবার বলল, ধুরো মরা, তাতে আমি কি করুম? ঘাটে ঘুমাইয়া পড়েন, সকালে যাইবেন। রহিম আর কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে নদী দেখে। কিছুক্ষণ পর ওই লোকটা রহিমকে বলে, দামাদামি করতে পারবেন না, 200 টাকা লাগবো, হইলে নৌকায় ওঠেন। রহিম আর কিছু না ভেবে নৌকায় উঠে গেল। মাঝির কাছে জানতে চায় ওপারে যেতে কতক্ষণ লাগবে। মাঝি বলল, 20-50 মিনিট। নৌকা চলছে। হঠাৎ
পচা কিছু একটা গন্ধ ভেসে আসে রহিমের নাকে, তীব্র দুর্গন্ধ। সে পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরে, তবে মাঝি লোকটার ভাবান্ত হয় না। সে বৈঠা বয়েই চলে। গন্ধটা আরও তীব্রতর হয়, যেন সহ্যের বাইরে। মাঝিকে প্রশ্ন করে রহিম, মাঝি মিয়া, গন্ধ কিসের? তোমার নাকে লাগে না? মরা মাইনসের শরীরের পচনের গন্ধ মনে হয়। আগে নাকে লাগতো, এখন সইয়া গেছে, মাঝি উত্তর দেয়। রহিম আটকে উঠে বলে, মরা মানুষ, পচা গন্ধ মানে? মাঝি কোনো উত্তর দেয় না, শুধু একটা বিকৃত হাসি লক্ষ্য করা যায় তার মুখে। রহিম নৌকার পাশে তাকাতেই চমকে ওঠে। তার শীত দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। নৌকাটি গা ঘেয়ে একটা মরা লাশ ভেসে চলেছে। লাশটার বয়স বড় জোর 8-10 বছর। ছেলেটার পরনে শুধু একটা হাফ প্যান্ট। প্যান্টের সাথে নৌকের কিনারা কোনো এক কাঠ আটকে গেছে, তাই নৌকার সাথে লাশটা ভাসছে। লাশটার চোখ খোলা। রহিমের মনে হয় লাশটা তার দিকে তাকিয়ে রয়েছে। ভয়ে রহিমের শরীর ঘামতে থাকে। সে চুপটি করে নৌকায় বসে থাকে। মাঝি হঠাৎ বলে ওঠে, ডরের কি আছে? মরা মানুষ কোনো ক্ষতি করবার পারেন না, ওই ভাসতেছে। হঠাৎ দেখবেন লাশটা হাওয়ায় হয়ে গেছে। মরলে এই এক জ্বালা, যখন তখন শরীর হাওয়ার লাগায় আর মানুষ ডরায়। রহিম পুরো নির্বাক, প্রচণ্ড ভয়। সে যেন অনুভূতি শূন্য হয়ে গেছে। রহিম লাশটাকে দেখতে আবার নৌকার পাশে তাকাতেই আবার আটকে ওঠে। নৌকার পাশ গিয়ে একটা লাশ ভেসে চলছে, তবে এটা সেই বাচ্চা নয়, একটা মধ্যবয়স্ক মহিলা। পরনে শাড়ি, অনেক শুষ্ক চেহারার মধ্যে একটা কঙ্কালো ভাব আছে। এই লাশটার চোখ খোলা, ভয়ঙ্কর দৃষ্টিতে যেন রহিমকে দেখছে। মাঝি আবারও ঠাট্টা গলায় বলেন, ডরের কিছু নাই, এইটাও হওয়া হয়ে যাবে। রহিম মাথা ঘুরিয়ে ডাকে। তার মনে হয় যে এটা একটা ঘরোয়া মধ্যে রয়েছে। পকেট থেকে মোবাইলটা বের করে। শিল্পাকে একটা কল দিবে এই শক্তিও তার নেই। সে মুখ দিয়ে যে কোনো শব্দ করবে সেই শক্তিও তার নেই। তার মনে হয় কেউ একজন তার মুখ শক্ত করে ধরে রয়েছে। রহিম চোখ বন্ধ করে বসে থাকে। সে জানে না এত রাত তার উপর সাথে কি হতে চলেছে। চাঁদের সবটা জ্যোৎস্না ভরা নদীর পানিতে প্রতিফলিত হচ্ছে, কিন্তু নদীটাকে এখনো একটা সুন্দর লাগছে না, একটা ভয়ঙ্কর নরকের মতো লাগছে তার কাছে। হঠাৎ পানিতে কারো ঝাঁপ দেওয়ার শব্দ শুনে চমকে ওঠে রহিম। চোখ খুলে নৌকার পাশে সেই লাশটা দিয়ে তাকিয়ে 3বার মতো আটকে ওঠে সে। এখন লাশটা কোনো মহিলার নয়, লাশটা একটা পুরুষের। পরনে লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি আর মাথায় একটা গামছা বাঁধা। তবে এই লাশটার চোখ বন্ধ করা। লাশটার শরীর যেন অনেকটা পচে গেছে। লাশটা থেকে তীব্র পচা গন্ধ ভেসে আসছে। লাশটাকে চিনতে রহিমের অসুবিধা হয়নি। এটা সেই মাঝির লাশ, যে মাঝিটা এতক্ষণ ধরে নৌকা চালাচ্ছিল। নৌকায় এখন রহিম শুধু একা। নৌকার বইটা কেউ বাইছে না, তবুও নৌকা ভেসে চলছে। নৌকার পাশে ভেসে চলা সেই মাঝির লাশটা রহিমের চোখের সামনেই পানিতে ডুবে গেল। রহিম হতভম্ব, বড় বড় চোখ করে তাকিয়ে চারপাশ দেখছে। হঠাৎ একটা ধাক্কা খেয়ে নৌকা থেমে গেল। রহিম চেয়ে দেখল কোনো এক ঘাটে এসে নৌকাটা থেমেছে। চাঁদের আলোয় একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, সেখানে লেখা কাঞ্চনপুর। রহিম দ্রুত নৌকা থেকে নামলো। ঘাটে উঠে নৌকার দিকে তাকাতেই দেখল নৌকাটা পানির নিচে তলিয়ে যাচ্ছে। রহিমের চমৎকৃত হওয়ার ছাড়া আর কিছুই করা ছিল না। রহিম ঘাটের পাশে রাস্তা ধরে হাঁটতে থাকে। পথে একজন চৌকিদারের সাথে দেখা হয়। চৌকিদারটি রহিমের মামা শ্বশুরের নাম বলতেই তাকে বাড়িতে দেখিয়ে দেয়। রহিম বাড়িতে ঢুকে দেখে বাড়ির সবাই জেগে আছে। তার মামা শ্বশুর নাকি তাকে আনতে ভ্যান নিয়ে গিয়েছিল। তার মোবাইলের নাকি কল ঢুকছিল না। তাকে কোথাও খুঁজে না পেয়ে ফিরে এসেছেন তিনি। রহিম মোবাইল বের করে সময় দেখে, আবারও চমকে ওঠে। ভোর 4টে বাজে।
এতটা সময় কিভাবে চলে গেল এটা সে কিছুতেই মেলাতে পারে না। রহিম বেশ ক্লান্ত ছিল, তাই কারো সাথে আর কোনো কথা না বলে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। রাতে হাত মুখ ধুয়ে উঠোনে এসে বসেছে। গত রাতে ঘটে যাওয়া ঘটনা কিছুই তার মাথায় ঢোকে না। সেই বাড়ির লোকেরা জানতে চায় সে রাতে কিসে করে এখানে এসেছিল, হেঁটে এসেছিল কি না, না এলে এত সময় লাগতো না তো। রহিম আমতা আমতা করে বলে নদীতে নৌকা করে আসার কথা। বাড়ির সবাই অবাক হয়ে বলে মরা নদীতে তো নৌকা চলে না, ও নদী শুকিয়ে গিয়েছে কবে। রহিম নদীটা দেখতে যায়। আশ্চর্য, নদীটা আসলেই মরা। নদীতে পানি নেই বললেই চলে। আর নদীটা দেখতে অনেক ছোট, হয়তো পানি নেই বললেই ছোট লাগবে। গত রাতে সে যে ঘাটটাতে নেমেছিল সেই ঘাটটা আছে, কাঞ্চনপুর লেখা। একটা ময়লা সাইনবোর্ড আছে, কিন্তু ঘাটের চারপাশে পানির চিহ্ন নেই। অথচ গত রাতে সে দেখেছিল নদীটা পানিতে ভর্তি। তো বন্ধুরা, আজকের গল্প এই অবধি। তো গল্পটা তোমাদের শুনে কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো গল্পটা শুনে, খুব রোমাঞ্চকর একটা গল্প। তো তোমাদের যদি ভালো লেগে থাকে গল্পটা, তো ভিডিওটা শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের সাথে যদি কোনো সত্যি ঘটনা ঘটে থাকে তো ডেসক্রিপশানে একটা জিমেল অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে তোমাদের লেখা গল্প আমাদের পাঠাতে পারো। তো বন্ধুরা, আজকের গল্প এই অবধি। আবারও ফিরে আসবো নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।